এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। সুফিয়ান হেসে ছেলেটার মাথার চুলগুলো এলোমেলো করে দিল। ভাইটা তার বড্ড সহজ সরল, প্যাচগোছ বোঝেই না। কেউ তার উপর জোরদারি করলেও বুঝি রাগ করবে না, চুপচাপ মেনে নিবে। সারাদিন বই হাতে ঘুরে বেড়ায়। বইটা হাত থেকে নিয়ে ইউবানান বলল, তুই কিরে বিয়ান, এই সারাদিন শুধু বই হাতে ঘুরে বেড়াস? এমন করলে চলবে? একটু কথাবার্তাও বল। রেয়ান তার স্বভাবশীল ভঙ্গিতে হাসল। সুফিয়ান আর ইভানানের সম্পূর্ণ বিপরীতে রেয়ান। চেহারা একেবারে খারাপ না হলেও সুন্দর বলা যাবে না। ছোটবেলা থেকে সহজ সরল বোকা শোকা, যে যা বোঝায় তাই বোঝে, কিন্তু খুব বেশি একটা কথা বলে না। একা একা থাকে, বই পড়ে। স্মার্টনেসের ধারে কাছেও নেই। পেছন থেকে জয় এলো আড্ডায় সামিল হতে। জয় খুবই ঠোঁটকাটা স্বভাবের ছেলে। কোনো পরিস্থিতিতে কি কথা বলতে হয় তা বোঝেই না। তেড়ামি করে, কারো পিঠ পিছে কিচ্ছু বলে না, একদম স্ট্রেট ফরওয়ার্ড। রেয়ানের হাতে সে সময়কার মতো বই দেখে তাচ্ছিল্য হাসলো। গায়ে ঢোলা টি শার্ট একবার ফাজলামো করে টেনে দিয়ে রেয়ানের কাঁধে হাত রেখে তীর্যক ব্যঙ্গ করে বলল, রেয়ান, কিছু মনে করিস না, বড় ভাই হিসাবে বলি শোন। এই যে এমনিতেই মুখের গড়ন বেশি ভালো না, তার উপর আবার এমন মেয়েদের মতোই চশমা ঢোলা জামা কাপড় পরিস, এমন হলে তো বউ পাবি না। আমরা সবাই বিয়ে করব, কিন্তু তোকে বিয়ে দেওয়া লাগবে বলে অট্টহাটিতে ফেটে পড়ল। প্রথমের কথাগুলো তেমন কিছু না বললো, পরের কথাগুলো ঠিক বুঝতে পারলো না রেয়ান। বোকার মতো জিজ্ঞেস করলো, আমাকে বিয়ে দিতে হবে মানে? জয় আবারও হাসলো। রেয়ানের মাথায় চাটি মেরে বলল, গাধারে, এর মানে হচ্ছে আমরা বিয়ে করে বউ ঘরে আনবো, আর তোকে ঘর জামাই করে বউয়ের বাড়ি পাঠাতে হবে। সবাই হাসতে হাসতে গড়াগড়ি খেলেও সুফিয়ান কড়াকঞ্চে বলল, জয়, আমি বলেছি না এভাবে রিউর সাথে কথা বলবি না? সবার নিজের একটা আলাদা ব্যক্তিত্ব থাকে। রিউ যদি এভাবে কমফোর্টেবল ফিল করে তাহলে আমাদের এতে সমস্যা কোথায়? সুফিয়ান থাকতে চাইলেও সবাই টেনে টুনে নিয়ে গেল ক্যান্টিনে। রেয়ান সবসময় এমন তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে অভ্যস্ত, কিন্তু আজকের অপমানে ভেতরটা তেতো হয়ে উঠল। সবকিছু চুপ করে সয়ে নিয়ে লাইব্রেরিতে যেতে নিলে দুইজনের ফিস ফিস কানে এলা। দেখছোস কেমন বোকা পাইয়া মদন বানায় রাখে ওরে। অপর পক্ষ থেকে একটা মেয়েলি ধ্বনি বলল, তার বলতে? আহারে বেচারা। সুফিয়ান আর ইভানান দুইজন তরতর বেগে উপরে উঠছে আর ওকে বোকা পেয়ে অবিচার করে যাচ্ছে। রেয়ান কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। ভেতরে এতদিনকার আত্মবিশ্বাসটা নড়ে চড়ে গেল। চোখে বোধহয় পানি জমছে। না, সবাই ঠিকই বলে তার স্বভাব মেয়েলিপনা আছে, তাই বোধহয় তাকে 2 পয়সার মূল্য কেউ দেয় না। জানো প্রাণ, আমরা সবাই মুভি দেখার সময় শুধু একজন ভিলেনকে দোষারোপ করি, তাকে গালমন্দ করি, কিন্তু একবারও চিন্তা করি না সেই মানুষটার ভিলেন হওয়ার পেছনে থাকতে পারে এক বিস্তৃত ঘটনা, থাকতে পারে এক কষ্টদায়ক অতীত। শুধু প্রেম জীবনে প্রত্যাখ্যান পেয়েই যে কেউ ভেঙে গুড়িয়ে যাবে তা কিন্তু নয়। আশেপাশের মানুষের কটু মন্তব্যই যথেষ্ট একজনকে ডিপ্রেশনে ঠেলে দিতে। মানুষ যদি তার মুখের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারত, তাহলে কারণ নিজের জীবনের প্রতি এত অনীহা জাগতো না। সে সময়টা ছিল খুব প্রাণবন্ত, জীবন্ত। আমরা সবাই মিলে ট্যুরে যাওয়ার প্ল্যান করলাম। ফাইজ বলল সিঙ্গাপুরের কথা, জয় বলল লন্ডন, কিন্তু আমি আর ইভানান ঠিক করলাম দেশের ভেতরে কোথাও ঘোরার। ফাইজ বলল নানা বাড়িটা খুব পছন্দ, সেখানে পুরনো জমিদার বাড়ি, একটা লেক, একটা পার্ক, একটা জিন বাড়ি নামের একটা প্রাসাদের মতো বড় একটা বাড়ি আছে। কোকিলপাড়া যাওয়ার জন্য সবার ভেতরে ভেতরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। রেয়ানকে সবসময়ের মতোই আমার সঙ্গে যেতে বললে রেয়ান স্বাভাবিকভাবে বলল, তোমরা যাও, সামনে আমার পরীক্ষা। কিছুতেই রাজি হলো না রেয়ান। আমরা সবাই ব্যাগ প্যাক করে রওনা হলাম কোকিলপাড়া। রাস্তার মোড়ে মোড়ে ফুলের শাড়ি। এরকম গ্রাম আমি শুধুমাত্র কল্পনাতেই দেখেছি, কিন্তু বাস্তবে প্রথম। আমি তখনও জানতাম না এই সুন্দর গ্রামে এসে আমি দেখা পাবো আমার প্রাণের প্রাণ ভোমরার। ওখানে বেশ যত্ন করেই রাখা হলো আমাদের।
যেদিন আমরা ফিরে আসব সেই দিন জয় বলল, শুনেছি এখানে নাকি একটা বড় নদী আছে, চল ঘুরে আসি। আমি বললাম, না, দেরি হয়ে যাবে, দরকার নেই। ইভানান শেষমেশ আমাকে রাজি করিয়ে নিয়ে গেল। আমরা সবাই সৌন্দর্য দেখতে ব্যস্ত। বৃষ্টি নামলো সেদিন। আমরা ঠিক করলাম আজ যাব না। এত সুন্দর পরিবেশ ফেলে আমারও যেতে মন সায় দিল না। চিত্রকররা বৃষ্টি দেখলে নাকি নিজেকে কখনো আটকে রাখতে পারে না। এটা ইভানানের মতামত। ও পাশের একটা টিনের ঘরে নদীর পাড়ে বৃষ্টি দেখতে দেখতে কবিতা টাইপের কিছু একটা লিখছিল কলম দিয়ে। আর আমি বৃষ্টির মধ্যে সবার অনুরোধে গলা উঠিয়ে গান ধরলাম গিটার নিয়ে। আমি ছিলাম আমার গানে, আর ইভানান ছিল তার কলম নিয়ে লেখার কার্যে। জয় হঠাৎ করে চিৎকার করে সবার দৃষ্টি আকর্ষণ করিল। সুফিয়ানের ধ্যান ভাঙল। চোখ সরিয়ে সেদিকে তাকাতে দেখলো একটা মেয়ে ভেসে উঠেছে কিনারায়। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সুফিয়ান। হাঁক ডাকে ইউবানানো কলম হাতে নিয়েই দৌড়ে এলো। সুফিয়ানের কাঁধে গিটার রেখে কোনো কিছু না ভেবেই পাড়ে নেমে গেল। সুফিয়ান হাত গুটিয়ে 4 ধাপ সিঁড়ি নেমে পাজাকোলা উঠিয়ে নিল। সুফিয়ান তখনও কিছু ভালো করে খেয়াল করেনি। উঠিয়ে কোলের ওপর নিয়েই সিঁড়ির উপর বসে পড়ল। চুলে মুখ ঢেকে আছে, কোমর পর্যন্ত চুলগুলো হাত দিয়ে সরিয়ে মুখ দৃশ্যমান হতে সুফিয়ান থমকে গিয়েছিল। নিঃশ্বাসের গতি বেড়ে গেল। পেটে কেমন মোচড় দেওয়ার ন্যায় ব্যথা করে উঠল। ভেজা ঠান্ডা মুখটা দেখে সুফিয়ানের ভেতরে এক পশলা বৃষ্টির মতন এসে পিছিয়ে দিল। অজান্তে গাল ছুঁয়ে বলল, এলো কেশি ভ্রমর। সবার আড়ালে একসঙ্গে চোখ পড়েছিল আরো একজনের, সে ইভানান। তার নজর পড়ল সেই মেয়েটির গলার নিচে বিউটি বনে, ঠান্ডায় জুবুথুবু হয়ে যাওয়া লাল টকটকে ঠোঁট আর মসৃণ ফর্সা পাটায়। এই পর্যন্ত সব মেয়েকে সে শুধু একদিনের জন্যই ব্যবহার করেছে। আজ প্রথম মনে হলো এই মেয়েটাকে তার একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য সঙ্গিনী বানাতে হবে। দুইজন পুরুষ, একজন চিন্তা করলো পবিত্রতা নিয়ে, আর আরো একজন সুন্দর যৌবনা শৈলে মগ্ন হয়ে। একটি অজানা মেয়ে দুজনেরই বুকের ভিতর জায়গা করে নিল, একজনের প্রাণভোমরা হয়ে আরেকজনের শ্বেতসিনী হয়ে। জয় তার স্বাভাবিক স্বভাব মতনই বল, মইরা গেল নাকি? সুফিয়ান সাথে সাথে হুঙ্কার দিয়ে বল, জাস্ট শাট আপ। সবসময় এক্সট্রা অর্ডিনারি ভাবতে কে বলে তোকে? ইভানান রক্ত চক্ষু নিয়ে তাকালো। জয় বুঝতে পারলো কথাটা বলা ঠিক হয়নি এই মুহূর্তে। সুফিয়ান নিজের গেঞ্জির উপরের শার্টটা খুলে মেয়েটির বাহুতে জড়িয়ে দিল। শ্বাস পরক করতেই বুঝতে পারলো শুধু অজ্ঞান হয়েছে। গলার কাছে পড়ে থাকা ব্যাগে আইডি কার্ড দেখলো, কলেজের একটা কার্ড, নাম প্রাণেশা ইয়াসরার, বয়স 17, ঠিকানা সব বোঝা যাচ্ছে বয়স কম হবে, 17-18। ফায়েজ বলল, যাক বাবা, এবার অন্তত সমস্যা হবে না। চল পাশের হসপিটালে ভর্তি করিয়ে দিই, প্যারেন্টস নাম্বার তো আছেই কার্ডে। সুফিয়ান যত্নশীল হাতে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কাদা মাটি হয়ে গেছে রাস্তায়। সুফিয়ান সবাইকে উঠতে বলে নিজেও উঠে পড়ল। সুফিয়ানের পাশেই উঠে বসলো ইভানান, জয়, ফায়েজ আর ইকরাম সামনের সিটে। সুফিয়ান নিষ্পলক তাকিয়ে রইল মেয়েটির দিকে, মনে মনে আওড়ালো, আল্লাহ খুব যত্ন করে বানিয়েছে তোমায়। কিছুক্ষণের মধ্যে হসপিটালে এসে পড়ল। তেমন কিছুই হয়নি বলে ডাক্তারের প্রাথমিক চিকিৎসা দিয়ে কেবিনে শিফট করে দিল। দুর্বল শরীরে প্রাণেশার জ্ঞান ফিরলে না সুফিয়ান কেবিনে দুর্বল শরীরে প্রাণেশার জ্ঞান ফিরল না। সুফিয়ান কেবিনে সারা রাত বসেই রইল। ইভানান রইল ঠিক, তবে এমনভাবে যে কেউ বুঝতেই পারল না। সুফিয়ান যেমন খোলামেলা স্বভাবের, তেমনি ইভানান সব কাজে একটা গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করে। ভোরের দিকে যখন সবাই চলে যাওয়ার তাগিদে দিল, সুফিয়ান না করে দিল, কিন্তু মিসেস অদিতির শরীর খারাপ শুনেই মন খারাপ হয়ে গেল। নিজের মাকে খুব ভালোবাসে সুফিয়ান, যেতে ইচ্ছে না করলেও মায়ের টানে যেতেই হবে ভেবে কার্ডের নাম্বারটা সেভ করে নিল। বেডে অজ্ঞান হয়ে শুয়ে থাকা প্রাণেশার হাতের মুঠটা নিয়ে ঠোঁট ছুঁয়ে মায়া কঞ্চে বলল, আমার প্রাণেশ্বরী, এই একদিনে যে গভীর মায়ায় আমায় জড়ালে, এই মায়া কাটাতে আমার আরো সহস্র শতাব্দীর প্রয়োজন।
তুমি কি কখনো অঙ্গার দেখেছো? অঙ্গার মানে বোঝো? সিগারেট যেমন ধোঁয়া দিয়ে বুকের ভেতরটা জ্বালিয়ে দিতে দিতে অঙ্গারের মতো কালো করে দেয়, কিন্তু তারপরও মানুষ সেই নেশায় মত্ত হয়ে গভীরভাবে জড়িয়ে পড়ে। ঠিক তেমনই আমিও জড়িয়ে পড়েছি তোমার নেশায়। আমি অঙ্গার আর তুমি এই অঙ্গারের নেশা। সুফিয়ান বের হতেই পাশে থাকা ইভানান সেদিকে তাকে মৃদু হেসে বলা, শুরুটা না হয় তুই করলি, শেষটুকু বরং নিয়তি বোঝাপড়া করুক। পানেশা আমাদের নেশা তা ঠিক, কিন্তু তার অঙ্গার কে হবে তার রহস্যই থাকুক। কোকিলপুর গ্রামের থেকে সুফিয়ান ফিরেছে আজ 1 মাস। এই 1 মাসে সুফিয়ান প্রতিটি নিঃশ্বাস নেওয়ার সময় প্রাণেশাকে মনে করেছে, গভীরভাবে উপলব্ধি করেছে ওই অচেনা মেয়েটাকে ছাড়া শান্তিমতো নিঃশ্বাস নেওয়া সম্ভব না। মেয়েটার ওই ভেজা ঠান্ডা পবিত্র মুখটা প্রতি রাতেই সুফিয়ানের স্বপ্ন দেখে। তখন শরীরে শীতল একটা স্রোত বয়ে যায়, স্বপ্ন সাজায় নতুন জীবনের। সেখানে ছোট্ট একটা ঘর থাকবে, বৃষ্টির দিনে ঝুমঝুমি বৃষ্টির আওয়াজ শোনা যাবে, পাশে একটা পুকুর থাকবে, সব মিলিয়ে ছিমছাম সংসার, কিন্তু সুখ কানায় কানায় পরিপূর্ণ হবে। কি সুন্দরটাই না হবে সেই মুহূর্তগুলো। সুফিয়ান বসে আছে নিজের বারান্দায় দোলনায়, হাতে কফির কাপ। সময় এখন বিকেল 5টা। সেই সময়টা একা একাই কাটায়। বিকেলের মৃদুমন্দ হাওয়ায় নিজের পকেট থেকে মোবাইলটা হাতে নিল। তনিম কল করেছে। এলাকার ছোট ভাই একে কয়েকদিনের আগে প্রাণেশা খোঁজ নিতে পাঠিয়েছিল, হয়তো কোনো খোঁজ পেয়েছে ভাবতে এক চিলতে হাসি নিয়ে ফোন রিসিভ করলো। বল তনিম, কি খবর পেলি? ভাই এমন কাঁদো কাঁদো স্বরে সুফিয়ান অবাক হলো, পর মুহূর্তে বলল, কি হয়েছে? ভাই এই আপনি আমাকে কার কাছে পাঠালেন? এ তো মেয়ে না ভাই। হোয়াট ননসেন্স! না না, মানে এ হলো বোম্বাই মরিস। কি করেছে তোমায়? তনিম কাতর গলায় বলল, ভাই ভাবি কলেজ থেকে ফিরছিল, আমি কলেজের ফলো করে বাসার অ্যাড্রেস বের করতে পিছু নিলাম। ভাবি মনে হয় সন্দেহ করলো, দু একবার পিছনে ফিরেছিল। আমি অনেকটা লুকিয়ে লুকিয়ে চুপি সারে যাচ্ছিলাম, কিন্তু কি? মাঝপথে ভাবি রাস্তায় দৌড়ে এসে আমাকে ধরে মেয়ে ধরা বলে জনগণের কাছে উদুম কেলানি খাওয়াইছে। সুফিয়ান মনোভাব সহকারে সব কথা শুনছিল। শেষের কথা শুনে সুফিয়ান হেসে ফেল। তনিম তখনও হা হুতাশ করছে, হাসিটা চেপে বলল, তোমাকে কে বলেছিল একা যেতে, ডাফার? হাসতে হাসতে মাথায় একটাই বুদ্ধি এলো সুফিয়ানের। কয়েকদিন আগেই সেভ করেছে সুফিয়ান। কল দিতেই জলজল করে উঠল নিশা। চতুর্থবারের সময় কলটা রিসিভ হলো। অপর পাশ থেকে প্রাণিশা বলল, কে বলছেন? সুফিয়ান লম্বা শ্বাস ফেলে বলল, সুমি বলছেন? প্রাণিশা শুয়ে শুয়ে একটা বই পড়ছিল, গায়ে একটা লেডিস শার্ট আর প্লাজো। প্রকুচকে বলল, জি না, আপনি বোধহয় রং নম্বরে কল দিয়েছেন। আমি সুফি নই। কিন্তু আমাকে তো বলা হয়েছে এটাই সুমির নাম্বার। ওফো, বললাম তো আমি সুফি নই, আমি প্রনেশা। ও আচ্ছা, তাহলে ওই গুন্ডি মেয়েটার নাম প্রাণেশা? প্রাণিশার পিলে চমকালো। গুন্ডি মেয়ে মানে? লোকটা কি বোঝাতে চাইছে? ও আজ কলেজ থেকে ফেরার সময় একটা লোককে ইচ্ছে মতো মার দিয়েছে, নিজে সঙ্গে জনগণ দিয়েও খাইয়েছে। যদিও প্রাণেশা এখনো শিওর না যে লোকটা আসলে কে ছিল। সন্দেহবশত কাজটা করে কি তবে ফেসে যেতে হবে? কলেজ থেকে ফেরার সময় মাথা এমনিতেই গরম ছিল, তারপর নিজের সব রাগ মিটিয়ে লোকটার উপর, তারপর পাশে এসে নিজেরই আফসোস করলো। কিন্তু এখন আফসোস করে কি হবে? শুনছেন মিস? প্রাণিশা তোতলানো গলায় বলল, জি জি শুনছি। তো আপনি কি জানেন আপনি কার গায়ে হাত তুলেছেন? প্রাণিশা কেঁদে ফেলার মতন অবস্থা হলো। কার উপর? এলাকার নেতার ছেলের ওপর। প্রাণিশা মনে মনে ভয়ে শুকিয়ে যাচ্ছে। নাটক সিনেমায় দেখেছে সে, নেতারা মেয়েদের উঠিয়ে নিয়ে যায়, অনেক সময় মেরে টুকরো টুকরো করে রাস্তায় ফেলে রাখে। প্রাণিশার চোখ লাল হয়ে গেছে, টুপটুপ করে জল পড়ছে। এখন কি তাহলে সে আমায় মেরে ফেলবে? হতে পারে। সুফিয়ান মনে মনে ভীষণ হাসছে। এভাবে বিশ্বাস করে? তারপরও গুরু গম্ভীর কণ্ঠে বলল। প্রাণিশা আওয়াজ করেই কেঁদে উঠল। সুফিয়ান প্রথম কথোপকথনই বুঝতে পারলো প্রাণিশা মেয়েটা সহজ সরল বোকাশোকা ভীত, কিন্তু এভাবে কাঁদছে দেখে সুফিয়ান নিজেরই কষ্ট লাগলো।
হড়বড় করে বলল, আরে মেয়ে, কাঁদছো কেন? তোমাকে বাঁচাতেই তো আমি কল করলাম। আপনি সত্যিই বাঁচাবেন আমায়? হ্যাঁ বোকা মেয়ে। কিভাবে? শোনো, তুমি যাকে মার দিয়েছো সে আমার পরম বন্ধু, আমি হলাম তার বেস্ট ফ্রেন্ড। তুমি যদি আমার কথা মতো চলো তাহলে আমি তোমার সাহায্য করতে পারি। প্রাণেশার আশার প্রদীপ খুঁজে পেল, খড়কুটোর মতন আঁকড়ে ধরার চেষ্টা করে বলল, সত্যি? হ্যাঁ একদম সত্যি। আমাকে কি করতে হবে? আমার সঙ্গে কথা বলতে হবে, যা বলবো সেটা মানতে হবে, বন্ধু হতে হবে। তাহলেই আমাকে আপনার বন্ধু আর কিছু বলবে না? একদম না, আমি না বললে কখনোই করবে না। প্রাণেশা খুশিতে ডগমগ হয়ে উঠল। 17 বছরের আদরের দুলালি এতটুকু বুঝতে পারলো না যে তাকে বোকা বানানো হচ্ছে। খুশি খুশি সবটা মেনে ফোন রেখে দিল সে। সুফিয়ান ফোনের দিক তাকিয়ে বলল, আমার বোকা প্রাণেশ্বরী। এমন হাসছিস কেন তুই? প্রাণেশার মা মিসেস আরা খাবার বাড়তে বাড়তে প্রশ্ন করলো প্রাণেশাকে। প্রাণেশা তখন মগ্ন তার মনের মানুষের চিন্তায়। আজ 6 মাস যাবৎ সেই অজানা লোকটার সাথে কথা বলছে। সে কিছুক্ষণ আগে ফোন দিয়ে পাগলম্য কথাবার্তা বলে প্রাণেশাকে হাসালো। প্রাণেশার এখন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, যেন এই বয়সটাই হলো ফ্যান্টাসির, যা দেখে সব রঙিন। একটু কিছুতেই অনেক বড় স্বপ্ন সাজিয়ে ফেলে এরা। প্রাণেশাও ব্যতিক্রম নয়। ওই মুগ্ধ করা কণ্ঠে শুনলে প্রাণেশার মন ফুরফুরে হয়ে আসে। খাওয়া টেবিলে বসে ভাত নাড়াতে নাড়াতে ফিক করে হেসে উঠতেই মিসেস আরা ভ্রু কুচকে বলেন কথাটি। প্রাণেশা স্বাভাবিক মুখ করে বলল, কিছু না মম। গভীর প্রেম মনে হচ্ছে। ইভানানের কথায় কিঞ্চিত হাসলো সোফিয়া। লাইব্রেরিতে বসে কিছু নোটস তৈরি করছিল, সামনে পরীক্ষা, তাই কিছু সময় হলেও পড়তে হবে। কিন্তু মনটা প্রাণেশার কাছেই পড়ে আছে। মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়েছিল, তাই ইভানান টিটকারি স্বরে কথাটা বলল। সুফিয়ান সরল স্বীকারোক্তি দিয়ে বলল, প্রেম নয় নেশা, গভীর নেশায় পড়ে গেছি। এবার পরীক্ষাটা হোক, তারপর আমার গানকে পেশা হিসেবে বেছে নিয়ে প্রতিষ্ঠিত হব, আমার প্রাণকেও আমার কাছে নিয়ে আসবো। এগুলো বলার সময় চোখ মুখে উজ্জ্বল আভা ফুটে উঠল সুফিয়ানের। ইভানান সেই আভায় নিজের নীল চক্ষুদয় নিক্ষেপ করে তাকিয়ে দিল। সেই দৃষ্টি সুফিয়ান বুঝতে পারল না। ইভানান গভীর গলায় বলল, ছোট চাচার তো ব্যবসা আছে, এত নামি দামি ব্যবসা থাকে, তুই কিনা গানকে পেশা হিসেবে নিবি? সুফিয়ানের হাস্যজ্জ্বল মুখ শক্ত হয়ে এলো, খসখসে গলায় বলল, ওই লোকের ব্যবসায় বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। তার ব্যবসা নিয়ে এসে যা ইচ্ছে করুক। আমার রেউ ভালো পড়াশোনা করছে, তাই ও নিজে কাজ করে খাবে, আর আমিও আমার ক্যারিয়ার নিজ হাতে করব। তার নাম আমার সামনে নিবি না। আই জাস্ট হেট হিম। সে তো বাবা হয় সুপি, একটা ভুল না হয়। সুফিয়ান উঠে দাঁড়িয়ে চেয়ারে লাথি মেরে রাগে ফুঁসতে লাগলো। মুখ লাল হয়ে গেছে, হিংস্র রূপে বলল, না, কোনো যোগ্যতা নেই ওই লোকের আমার বাবা হওয়ার। আমার সহজ সরল মাকে ঠকিয়েছে সে। সুখেই তো ছিলাম আমরা, টাকা না হয় একটু কমই ছিল, তাতে কি? সুখের কমতি তো ছিল না, কত সুখী ছিলাম আমরা। ছোট 2 রুমের একটা ঘর ছিল, একটা টিভি ছিল, আমার বাবার কোলে বসতাম, আর রেউ মায়ের কোলে। বাবা মার প্লেটে খাবার না খেলে পেটই ভরতো না। মা সবসময় হাসি খুশি থাকতো। বাবা মায়ের খুনসুটি, ঝগড়া, ভালোবাসা দেখতাম, সব তো ঠিকই ছিল। কিন্তু কেন ওই লোকটা আমার মাকে ঠকিয়ে বসের মেয়েকে বিয়ে করলো, তাও কিনা টাকা পয়সার জন্য? যেদিন লোকটা ওই মহিলাকে বিয়ে করে অন্য বাড়ি চলে গেল, সেদিন মা জ্বলে পুড়ে যাচ্ছিল। রেউর 5 আর আমার 7 বছর। লোকটা একবারও ভাবেনি আমার সহজ সরল মায়ের কি হবে। প্রতি মাসে টাকা পাঠিয়ে দিত। মা আমাদের মুখের দিকে তাকিয়ে সব অন্যায় মুখ বুঝে সয়ে গেল। রেউ চুপচাপ হয়ে গেল, শান্ত স্থির। আর আমি সারাদিন বাইরে থাকা শুরু করলাম। ঘরে গেলেই মায়ের বিষণ্ণ মুখটা দেখে ভেতরটা খান খান হয়ে যেত। 4 বছর আগে যেই দ্বিতীয় বউ মারা গেল, আবার ইনিয়ে বিনিয়ে আমার মায়ের কাছে মাফ চেয়ে আমাদের সঙ্গে থাকতে এলো। টাকা পয়সা তো তখন সব ওই লোকটারই, কারণ দ্বিতীয় ঘরে কোনো সন্তান হয়নি। মহিলাটি সন্তান জন্ম দিতে অক্ষম হওয়ার জন্যই এত বড় লোকের মেয়ে হয়েও সাধারণ কর্মচারীকে বিয়ে করলো। মায়ের থেকে দূরে যেতে পারি না বলে তো এখনো ওই বাড়িতে পড়ে আছি, নাহলে লোকটার মুখ দেখতেও আমার জাস্ট ঘৃণা হয়। বলতে বলতে সুফিয়ানের চোখে পানি এসে গেল। প্রায় লম্বা শ্বাস ফেলে ব্যাগটা কাঁধে তুলে শান্ত ভেজা গলায় বলল,
ছন্ন ছাড়া পরিবারের সন্তানেরা ঠিক কতটা কষ্টে বড় হয় তা বলে প্রকাশ করা যায় না রে। আজ আসি। বাড়িতে ঢুকতেই দেখলো মিস্টার রাহাত টেবিলে বসে খাবার খাচ্ছেন। সুফিয়ান বিরক্তিতে চোখ সরিয়ে এগোতেই মিস্টার রাহাত নরম কণ্ঠে বলল, সুফিয়ান বাবা এসো, খাবার খেয়ে নাও। সুফিয়ানের উত্তর না দিয়ে ফিল্টার থেকে পানি নিয়ে ঢকঢক করে পানি পান করে চুলে হাত বুলে নিঃশব্দে নিজের ঘরের দিকে হাঁটা ধরল। মিস্টার রাহাত আবারও বলেন, কি হলো, এসো, কিছু তো খাওনি নিশ্চয়ই। সুফিয়ান তাচ্ছিল্যের হাসি হেসেই বলা, এত ভাবতে হবে না আপনাকে। পুট অয়েল অন ইয়োর হুইল। মিস্টার রাহাত আহত দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন। ভেতর থেকে বেরিয়ে এলো এক তপ্ত নিঃশ্বাস। মিসেস অদিতি পাশেই বসেছিলেন এতক্ষণ। এসব নতুন নয়, প্রতিদিনই মিস্টার রাহাত নিজ থেকে কথা বলার চেষ্টা করেন, কিন্তু সুফিয়ান খুব বেশি হলে হ্যাঁ না মতো কথা বলে চলে যায়। মিসেস অদিতি এই নিয়ে উচ্চবাক্য করে না, কারণ সুফিয়ান আগেই বলে দিয়েছে যদি কোনো রকম মানিয়ে নেওয়ার কথা বলা হয় সে বাড়ি ছাড়তে 1 মিনিটও ভাববে না। মিসেস অদিতি খাবার খাওয়ার পর চুপচাপ বিনা বাক্যে চলে গেলেন। রাহাত সাহেব অসহায়ের মতো বসে রইলেন। এখন তার ভুল সে বুঝতে পেরেছেন। বুঝেছিলেন দ্বিতীয় বিয়ের কয়েক বছর পরে 2 সন্তান, প্রথম ভালোবাসার বউকে ছাড়া থাকা যে সম্ভব না তা ঠিকই বুঝেছিলেন, কিন্তু দ্বিতীয় বউ কাগজপত্রে সই করিয়ে নিয়েছিল। দ্বিতীয় স্ত্রী মারা যাওয়ার আগে যদি কোনো প্রকার সন্তানের সঙ্গে দেখা করে তাহলে জেল যেতে হবে। তখন কিছুই করার ছিল না। অদিতি যতই বলুক ক্ষমা করে দিয়েছে, কিন্তু সে জানে অদিতি সেই আঘাত এখনো ভোলেনি। তাই তো এখন তার সাথে প্রয়োজনীয় কথা কিছু ছাড়া কথা বলে না। এই যেন বিনা আঘাতে রক্তাক্ত করা। অপরাধবোধ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ শাস্তি। এর চেয়ে বেশি শাস্তি দেয়া পৃথিবীর বুকে সম্ভব নয়। বেলকুনিতে বেছানো ম্যাট্রেসের ওপর নিথর শুয়ে আছে সুফিয়ান, চোখ মুখ শুকনো। প্রায় রাতে এভাবে বসে থাকে সে, একাকিত্ব কুড়ে কুড়িয়ে খায়। তখন এ যেন নিত্যদিনের সঙ্গী সুফিয়ানের। সে চায় স্বাভাবিক একটা জীবন, যেখানে এই বিষণ্ণতা আর দীর্ঘশ্বাসে কোনো স্থান থাকবে না। কিন্তু সবার কপালে যে সুখ লেখা থাকে না। রাতের নিস্তব্ধতায় মোড়া শহরের দিকে এলোমেলো দৃষ্টিতে আছে, মুখে শব্দ নেই। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে স্মার্টফোনের ঝকঝকে স্ক্রিনে নেশা স্ক্রলিং লেখা দেখা যাচ্ছে। ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়ে হাসির ভঙ্গিমায় হয়ে এলো এই একটা মানুষের কণ্ঠে। ভেতরের সকল বিষণ্ণতা দূর হয়ে যায় তার। দ্রুত রিসিভ করে কানে দিতেই ভেসে এলো অভিমানী স্বর, আমায় আপনি ভুলে গেছেন তাই না? সুফিয়ান হেসে উঠে দাঁড়িয়ে দোলনায় বসে পড়ল। দোল খেতে খেতে বলল, আমি ভুলে গেলে কি তোমার কিছু এসে যাবে প্রাণিসা? আমি কি খুব গুরুত্বপূর্ণ কেউ? প্রাণিসা বারান্দায় দাঁড়িয়ে ছিল। সারাদিন শুধু মোবাইল হাতে নিয়ে ফোনের অপেক্ষা করেছে সে, কিন্তু নিষ্ঠুর মানুষটি কি তা বোঝে? একটু বোঝে না। এই যে প্রাণিসা লজ্জা শরমের মাথা খেয়ে নিজ থেকে প্রথমবার কল করলো, অথচ তাতে তাকে কি লজ্জাটাই না দিচ্ছে। প্রাণিসা হালকা লজ্জা আর রাগ মেশানো কণ্ঠে বলা, আচ্ছা ঠিক আছে, ফোন রেখে দিচ্ছি, খুব ডিস্টার্ব করে ফেলেছি আপনাকে। রাগে গলার স্বর দেবে গেছে প্রাণিসার। সুফিয়ান বুঝল এই রাগ সহজে ভাঙা নয়। সারাদিন যে প্রাণিসা তার অপেক্ষা করেছে ভাবতেই ভালো লাগায় শরীর জুড়িয়ে গেল। আদুরে কণ্ঠে বলো, খুব ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না রানী। প্রাণিসা নাক টেনে বলল, আর যদি হয়? তাহলে আমি তাকে আপনাতে শোবে দেব, পুরিয়ে অঙ্গার বানিয়ে নিয়ে। প্রাণিসা লজ্জা মিশ্রিত হেসে বলল, তা না হয় ঠিক আছে, কিন্তু একটা জিনিস যে আপনি এখনো বললেন না। কি বলিনি? আপনার নাম। 6 মাস হয়েছে অথচ আপনার নামটাই বললেন না। আমি ঠিক করে রেখেছি যেদিন আমাদের দেখা হবে সেদিন আপনাকে আমার নাম বলবো। তার আগ পর্যন্ত আপনি না হয় আমায় অঙ্গার বলেই ডাকুন। অঙ্গার? অদ্ভুত তো। অদ্ভুত হলেও এটাই ডাকবেন। যেদিন আমাদের দেখা হবে এর অর্থ আপনাকে ব্যাখ্যা করব। এই শব্দে যে কতটা মায়া লেগে আছে তা দেখাবো। আচ্ছা। সুফিয়ান মৃদু হেসে বলল, রানী, শাস্তি মওকুফ করেছেন তো, নাকি আরো বাকি? প্রাণিসা চাপা হেসে বলল, না, আরো বাকি। অঙ্গার সাহেব যদি নিজের অতীব সুন্দর কণ্ঠে একখানা কবিতা শোনায় তাহলে
রানী ভেবে দেখবেন। সুফিয়ান দোলনায় হালান দিয়ে হাসি মুখে বলল, একটা হলুদ বিকেল হব, এক পশলা হাসি হব, তোর বাঁকা ঠোঁটে রাখবি আমায়, তোর জেগে থাকা রাত্রি হব, পূর্ণিমার ওই চাঁদ হব, জানালাতে দেখবি আমায়, তোর পায়ের আলতা হব, এক লাল টিপ হব, তোর কপালে রাখবি আমায়, তোর খোপার ফুল হব, রেশমি কাচের চুড়ি হব, তোর হাতে পড়বি আমায়, তোর লেখা চিঠি হব, একটা প্রেমের গল্প হব, লিখবি আমায়। লাইব্রেরির একটা কোণায় বই হাতে বসেছিল রেয়ান, মন দিয়ে প্রতিটা লাইনে ডুবে আছে। টেবিলের সামনে 2 জোড়া জুতো আলা পা দাঁড়াতেই উপরে মাথা তুলে রেয়ানকে দেখা গেল নীল চোখের পুরুষকে। দাঁড়াতেই উপরে মাথা তুলল রেয়ান, দেখা গেল নীল চোখের পুরুষকে, অর্থাৎ ইভানান। চোখে প্রতিদিনের মতন চশমা নেই, গায়ে একটা জার্সি দেখা যাচ্ছে লাল রঙের। রেয়ান নিষ্পাপ হাসল। ইভানান হালকা হেসে পাশের প্লাস্টিকের চেয়ার টেনে বসে পড়ল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে রেয়ান বলল, কিছু বলবে ইবু ভাই? ইভানান গম্ভীর হয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রেয়ান ইশারায় বলল, তো বলো। ইভানান হাত ভাঁজ করে শরীরটা চেয়ারে এলিয়ে বসে রইল, তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর মনে হয় না তুই নিজের অধিকার এখনো বুঝে উঠতে পারিসনি? রেয়ান অবাক হয়ে বলল, কিসের অধিকারের কথা বলছো? আরে বোকা ছেলে, নিজের ব্যক্তিগত অধিকারটাই তো পেলি না তুই। ব্যক্তিগত অধিকার? হ্যাঁ, এই যেমন দেখ, ঘরে তোর কোনো মর্যাদা নেই, আর বাইরেও কোনো মূল্য নেই, সব জায়গায় তো সুপিয়ানের ওই জয়গান চলে। রেয়ান প্রতিবাদ স্বরে বলল, এইসব কি বলছো? সুফিয়ান ভাইয়ের তো কোনো দোষই নেই এতে। আহা, উল্টো বুঝিস কেন? আমি কি বলেছি নাকি যে সুপিয়ানের কোনো দোষ আছে? সুপিয়ান তো প্রাণের বন্ধু ভাই, কিন্তু তুইও তো আমার ভাই হোস, তোকেও আমি ভালোবাসি, তাই চাই তুইও ভালো থাক। আমি তো ভালোই আছি ইবু ভাই। সত্যি ভালো আছিস? একটু ভেবে দেখ তো। রেয়ান স্মৃতির পাতা হালকা উল্টাতে চোখের সামনে ভেসে উঠল সবার করা অপমান তাচ্ছিল। তারপরও মুখে হাসি হেসে বলল, এমন কিছুই নেই ইবু ভাই, ভালোই তো আছি আমি। সুফিয়ান ভাই কত ভালোবাসে আমাকে, আমি খেতে পারছি, মাথা গুঁজে ঠাই আছে, এই বা কয়জন পায় বলো? ইভানান বিরক্তির স্বরে বলল, তোর এই বোকামের কারণেই তুই পিছিয়ে আসিস, দেখবি একদিন তুই কিছুই পাবি না। মানে? যেমন তোর বাবার কথাই দেখ, তোর সাথে ঠিকমতো কথা বলে, সুপানের কটুবাক্য শুনেও চেষ্টা করে ওর সাথে কথা বলার। তোর মা কখনো তোর আলাদাভাবে ভালো লাগা মন্দ লাগার খোঁজ নেয়? নেবে কি করে? সুপান আসে না? আরে ভাই, ইউনিভার্সিটিতে যখন হরেক রকম প্রতিযোগিতা, রেস, অনুষ্ঠানের সবার প্রথমে কার ডাক পড়ে? রেয়ান সম্মোহিতের মতন বলল, সুফি ভাই। এক্স্যাক্টলি। সুপানের রূপ গুণের একটাও তোর মাঝে নেই বলেই তো তুই এখনো পিছিয়ে আসিস। তাহলে এখন কি আমার সুফিয়ান ভাইয়ের মতো গুণগুলো আমার মাঝে আনা উচিত? শুধু গুণই নয়, রূপও খুব গুরুত্বপূর্ণ। দেখ, সুপানের জন্য কত মেয়ে পাগল, অথচ এই পর্যন্ত একটা মেয়েও তোর দেখে ভালো মতো তাকায়নি। রেয়ান মন খারাপের সুরে বলল, গুণগুলো না হয় আমার আয়ত্তে আনতে পারবো, কিন্তু রূপ তো আল্লাহ তাআলা দেন। সুফি ভাই মায়ের মতন হয়েছে, আমি তো বাবার মতন। তা ঠিক যদিও, কিন্তু এখন তো আর আগের যুগ নেই, চাইলেই কত কিছু করে চেহারা পাল্টানো যায়। নায়ক নায়িকারাও করে অনেক সময়, তবে তোর করার কোনো দরকার নেই। তুই যেভাবে আছিস সেভাবে থাক, কি দরকার এসবের? বলে চেয়ার টেনে আগের জায়গায় রেখে শীষ বাঁচাতে বাঁচাতে বাইরে গেল চলে। পেছনে থম মেরে বসে রইল রেয়ান। মাথার বারবার ইভানানের কথাগুলো ক্রমাগত গর্জন করে উঠেছে। নিজ মনে বিড়বিড় করে বলল, প্লাস্টিক সার্জারি করলেই কি আমি বদলে যাব? আবার আরেক মনে বলল, না, কি উল্টোপাল্টা ভাবছি। জমজ হলে আলাদা কথা ছিল, আমি সুফি ভাইয়ের ছোট, তাছাড়া সুফি ভাইয়ের মতো হওয়ার কি দরকার? বলে নিজ হাতে আবার বইটা নিয়ে নিল, কিন্তু মনোযোগ দিতে পারল না। কোনো খাবারের একটা পাশে যদি পোকা পড়ে তাহলে আমাদের পুরো খাবারটাই অরুচি ধরে যায়, তেমনি মস্তিষ্কে নেগেটিভিটিটাই সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে। 1 সপ্তাহ পরের কথা,
রাহাত সাহেবের অনুরোধে আজ ডাইনিং টেবিলে বসেছে। সাধারণত রেয়ান নিজের রুমেই খায়। সুফিয়ান কখনো বাইরে থেকে খেয়ে আসে তো কখনো না খেয়েই কাটিয়ে দেয়। বাকি থাকেন রাহাত সাহেব আর মিসেস অদিতি। তারা একসঙ্গে বসেই খায়, কিন্তু সবাইকে অনুরোধ করে বলেছেন আজ যেন সবাই একসঙ্গেই বসে খান, কারণ তিনি একটা জরুরি কথা বলবেন। সুফিয়ান আসতেই না চাইলেও মায়ের হাত জোর করায় না এসে পারল না। রেয়ান একবার বলার পরই এসে পড়ল। সুফিয়ান মুখে রাজ্যের বিরক্তি নিয়ে বসে একটা স্যান্ডউইচ খাচ্ছিল। কিছুক্ষণ পরে রাহাত সাহেব গলা ঝেড়ে বলেন, আমি তোমাদের সবাইকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ডেকেছি। সুফিয়ান অনাগ্রহ নিয়ে বলল, তো বলুন দ্রুত, সেই কখন থেকে বসিয়ে রেখেছেন?